হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা ক্লাস 7-এর রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে সেটগুলোর সলিউশন করছিলাম। আগের ভিডিওতে 12টা সেটের করেছি, আজকে 13 নম্বর সেটটার সলিউশন করব। চলো দেখি 13 নম্বর সেটে প্রথম কোশ্চেন কী আছে। 13 নম্বর সেটে প্রথম কোশ্চেন আছে, এসিবি তিনটি ক্রমিক সমানুপাতি হলো, এদের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে এসিবি তিনটি ক্রমিক সমানুপাতি, আমরা জানি কি ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে মধ্যপদ স্কয়ার সমান প্রান্তীয় পদ দুটির গুণফল। তাহলে এখানে মধ্যপদ কি? এখানে মধ্যপদ আছে সি, তাহলে মধ্যপদ স্কয়ার। তাহলে আগে লিখে নিই, আমরা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে জানি কি মধ্যপদ স্কয়ার সমান প্রান্তীয় পদ দুটির গুণফল। তাহলে এখানে মধ্যপদ কি? এখানে মধ্যপদ হচ্ছে সি, তাহলে সি স্কয়ার সমান কী হবে? প্রান্তীয় পদ এ এবং বি, তাহলে সি স্কয়ার সমান এ ইন্টু বি। তাহলে সম্পর্কটা কী হবে? বা সি স্কয়ার সমান এ বি। তাহলে কি পেলাম? এসিবি তিনটি ক্রমিক সমানুপাতি হলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সি স্কয়ার সমান এ বি। চলো 1 নম্বর কোশ্চেনটা হলো। 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেন বলছে 1.25 টাকা ও 5 টাকার শতকরা কত? 1.25 টাকা 5 টাকার শতকরা কত? তাহলে এখানে দুটোই টাকা আছে, টাকা দিয়েই করব, কোনো চেঞ্জ করবার দরকার নেই। আগে 1.25 টাকাকে 5 টাকার অংশ হিসেবে প্রকাশ করি। 1.25 টাকা 5 টাকার কত অংশ হবে? 1.25 বাই 5 অংশ। তাহলে 1.25 টাকা 5 টাকার এত অংশ। কি করলাম? যেটাকে শতকরা হিসেবে প্রকাশ করতে বলছে 1.25কে 5 টাকার শতকরা হিসেবে প্রকাশ করতে বলছে, তাহলে 1.25টা উপরে লিখলাম, 5 নিচে। এটা এত অংশ হলো। এবার এটাকে শতকরা আনতে হলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করব। 1.25 বাই 5 গুণিত 100। তাহলে ব্র্যাকেটের মধ্যে এটা লিখে ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট চিহ্ন দেবো। এবার এটা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে কী পাবো? 5 দিয়ে যদি 100কে কাটি, 5 20 100। এবার 20 দিয়ে এটাকে গুণ করব। তাহলে 20 ইন্টু 1.25 গুণ করলে কী হবে? 125। একে 2 দিয়ে যদি গুণ করি 250। এখানে একটা শূন্য আছে, শূন্যটা বসাবো। এবার দশমিক আছে কত ঘর পরে? এখানে দেখতে পাচ্ছি 2 ঘর পরে দশমিক আছে, তাহলে 2 ঘর পরে দশমিক বসাবো। এখানে দশমিক আর শূন্যগুলো কেটে গেল, তাহলে কত হচ্ছে? 25%। তাহলে সমান কি পেলাম? 25%। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি 1.25 টাকা 5 টাকার শতকরা কত? পেয়ে গেলাম 1.25 টাকা 5 টাকার 25%। তাহলে উত্তরটা লেখার সময় যদি শতকরা কথাটা ব্যবহার করি তাহলে কি লিখব? 1.25 টাকা 5 টাকার শতকরা 25 টাকা। আর না হলে কি লিখতে পারি? 1.25 টাকা 5 টাকার 25%। হয় শতকরা কথা ব্যবহার করব তাহলে টাকা লিখব, আর না হলে পার্সেন্ট চিহ্ন যদি দিই তাহলে লিখব 1.25 টাকা 5 টাকার 25%। একই সঙ্গে শতকরা কথাটাও ব্যবহার করব এবং পার্সেন্ট কথাটা ব্যবহার করব, তাহলে ভুল হবে কিন্তু। দুটোর মধ্যে যে কোনো একটা। শতকরা কথা ব্যবহার করলে একক লিখব টাকা, আর না হলে শতকরা কথা ব্যবহার করবো না, কী লিখবো? 1.25 টাকা 5 টাকার 25%। পারলাম বোঝাতে? চলো পরে 3 নম্বরটা দেখি। 3 নম্বর কি বলছে? কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? এটা একটা স্বতঃসিদ্ধ আমাদের জানা আছে। কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা কষার দরকার নেই, আমরা এমনিতেই লিখতে পারবো। তাহলে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। চলো 4 নম্বরটা দেখি। 4 নম্বর বলছে পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ। এখানে বলে দেওয়া আছে পূর্বপদটা ছোট, চিহ্ন থেকে আমরা বুঝতে পারছি পূর্বপদ ছোট, উত্তরপদ বড় হলে সেই অনুপাতটিকে কী অনুপাত বলা হয়? তাহলে এটাও আমাদের জানা, পূর্বপদ ছোট হলে সেই অনুপাতটাকে বলা হয় লঘু অনুপাত। তাহলে এক্ষেত্রে একটু বলে রাখি, অনুপাত হচ্ছে 3 প্রকার: লঘু অনুপাত, গুরু অনুপাত, সাম্যানুপাত। পূর্বপদ যদি ছোট হয় তাহলে সেই অনুপাতটা হবে লঘু অনুপাত, পূর্বপদ বড় হলে সেটা হবে গুরু অনুপাত, আর দুটো সমান হলে সেটা হবে সাম্যানুপাত। তাহলে এখানে পূর্বপদ ছোট দেওয়া আছে, এটা হবে লঘু অনুপাত। চলো পরেরটা দেখি। পরেরটা সিট দেওয়া আছে, তাহলে 1-5 দেখো যেটা দেওয়া আছে আগে তুলে নিই।
3^0 প্লাস 2^0, এটা আছে ব্র্যাকেটে, ইন্টু 5^2। এর মান কত? তাহলে এর মান সূচকের নিয়ম অনুসারে আমরা জানি কি a^0 সমান 1। তাহলে এখানে 3^0 সমান 1 হবে, প্লাস 2^0 সমান 1। তাহলে 1 + 1 ইন্টু 5^2। তাহলে 1 + 1 এই দুটো যোগ করলে কত পাবো? 2। 5^2 সমান কত হবে? 25। তাহলে 25 আর 2 যদি গুণ করি কত হবে? 50। তাহলে কী পেলাম? 3^0 প্লাস 2^0 ইন্টু 5^2 এর মান 50। তাহলে 1/5 হয়ে গেল। চলো পরেরটা দেখি। 1/6 আছে 50 সংখ্যাটিকে 25% হ্রাস করলে সংখ্যাটি কত হবে? তাহলে 50 সংখ্যাটিকে 25% হ্রাস করা হচ্ছে। তাহলে লিখে নিই, 50 সংখ্যাটিকে 25% হ্রাস করলে হবে কত হবে? 50কে 25% হ্রাস করা হচ্ছে, তাহলে 50 গুণিত, এখানে হ্রাস করা হচ্ছে, তাহলে একেবারে 100 থেকে 25কে বাদ দিয়ে কত হবে? 100 থেকে 25 যদি বিয়োগ করি 75, তাহলে 75/100। তাহলে যেহেতু 25% বলা হচ্ছে, সেই জন্যই এখানে হ্রাস, বৃদ্ধি হলে কী করতাম? 100-র সঙ্গে 25কে যোগ করতাম। হ্রাস করলে জিজ্ঞাসা করেছে, সেই জন্য 100 থেকে 25 বিয়োগ করলাম, কত হচ্ছে? 75। তাহলে পার্সেন্ট তোলার জন্য নিচে 100, তাহলে 50 গুণিত 75/100। এটা কাটাকাটি করলে কী হবে? দেখো 50 দিয়ে যদি 100কে কাটি 2, তাহলে 75/2 হচ্ছে, 75/2। এটাকে পূর্ণ সংখ্যায় এনে দিতে পারি, তাহলে 37 পূর্ণ 1/2, বা দশমিকেও আনতে পারি 37.5। তাহলে 50 সংখ্যাটিকে 25% হ্রাস করলে সংখ্যাটি হবে 37 পূর্ণ 1/2 বা 37.5। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। 1 বছরের 1/4 সমান কত মাস? দেখো 1 বছরের 1/4 সমান কত মাস, এখানে উত্তরটা চেয়েছে মাসে। তাহলে 1 বছরকে আগে মাসে নিয়ে চলে আসি। 1 বছর সমান কত মাস? আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে 1 বছরের 1/4 সমান কত মাস। তাহলে এটা লিখি, 1 বছরের 1/4 সমান কী হবে? 1 বছর সমান 12 মাস, আর 1 বছরের 1/4, তার মানে 1 বছর এর 1/4, এর মানে গুণ, তাহলে 12 গুণিত 1/4, এত মাস হবে। কাটাকাটি করি, 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে সমান হবে 3 মাস। তাহলে কী পেলাম? 1 বছরের 1/4 সমান কত মাস? উত্তর লিখবো 1 বছরের 1/4 সমান 3 মাস। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তার নাম কি? তাহলে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তো এই ক্ষেত্রে আমরা জানি চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটা হবে রম্বস। রম্বস এবং বর্গক্ষেত্র দুটোরই 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু বর্গক্ষেত্র হতে হলে তার সঙ্গে আরও একটা শর্ত যোগ হতে হবে, সেটা হবে প্রতিটি কোণ সমকোণ। কিন্তু এখানে সেরকম কিছু বলা নেই, শুধু বলা আছে কি যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তার নাম কি। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য সমান মানেই সেই চতুর্ভুজটার নাম হবে রম্বস। তাহলে 1/8টার উত্তর হবে রম্বস। তাহলে 1-এর দাগ কমপ্লিট হলো। চলো 2-এর দাগ দেখি। 2-এর দাগের 1-এর অঙ্কটা বলছে একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়। ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? দেখো এখানে বলে দেওয়া আছে পরিষ্কার, সমানুপাতের সাহায্যে হিসাব করতে। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারতাম, কিন্তু এখানে ঐকিক নিয়মেও করা যায়, সমানুপাতেও করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে সমানুপাতেই করতে হবে, কারণ পরিষ্কার প্রশ্নটা শেষে বলে দিয়েছে ওই দূরত্ব যেতে কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসাব করে লেখো। তাহলে অঙ্কটা সমানুপাতের সাহায্যে করার জন্য কী করতে হবে? প্রথমে ছক করব। তাহলে ছকে এখানে কী কী বিষয় দেওয়া আছে? দূরত্ব আর সময়। কি বের করতে হবে? 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে, সময় বের করতে হবে। তাহলে সময়টা ডান দিকে রেখে লিখব দূরত্ব ব্র্যাকেটে কিমি, আচ্ছা ছোট করে লিখে, তাহলে ছকটাতে লিখব দূরত্ব ব্র্যাকেটে কিমি, দূরত্বের একক দেওয়া আছে কিমি, আর সময় ব্র্যাকেটে ঘন্টা, সময়ের একক দেওয়া আছে ঘন্টা। তাহলে এবার কি বলেছে? 320 কিমি দূরত্ব যেতে সময় লাগে কত? 8 ঘন্টা। আর 480 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? তাহলে এখানে
নিচে লিখবো 480, আর এদিকে কত সময় লাগবে সেটা বের করতে হবে। এটা ধরে নেব এক্স, তাহলে এক্স ধরি। তাহলে এবার দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক কি সেটা দেখতে হবে। দূরত্ব সময়ের মধ্যে আমরা জানি সরল সম্পর্ক, কারণ বেশি দূরত্ব যেতে সময় বেশি লাগবে, কম দূরত্ব যেতে কম সময় লাগবে। তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ছে, সেই জন্য এটা হবে সরল সম্পর্ক। তাহলে কি লিখব, এদের মধ্যে সম্পর্কটা লিখি, দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি সমান, তাহলে সরল সম্পর্ক হলে লিখব সরল সমানুপাত, ব্যস্ত সম্পর্ক হলে লিখতাম ব্যস্ত সমানুপাতটি। তাহলে সরল সমানুপাতটি কী পাবো, যেমন আছে সেইভাবে লিখে যাব উপর নিচ করে। 320 অনুপাত 480 সমানুপাত 8 অনুপাত এক্স। যেহেতু সরল সম্পর্ক, তাহলে এদিকে উপর নিচ পরপর লিখবো, এদিকের উপর নিচও পরপর লিখব। এবার এখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে এক্সের মান করার জন্য সমাধান করি। তাহলে 320/480 সমান 8/x। তাহলে এবার এখান থেকে কি করতে পারি, কোনাকুনি গুণ করব। 320x সমান 8 গুণিত 480। এদিকটা গুণ করলাম না, গুণ চিহ্নের আকারে রেখে দেব। তাহলে বা x সমান 8 গুণিত 480/320। এবার এটা কাটাকাটি করব। তাহলে 320 এক্সটা এদিকে গুণে ছিল, এক্সের সঙ্গে 320 গুণে ছিল, এদিকে এসে ভাগে বসলো। কাটাকাটি করলে কি হবে, প্রথমে 0 0 কাটি। তাহলে কাটাকাটির সময় অবশ্যই শূন্য থাকলে আগে শূন্যগুলো কাটবো। এবার 8 দিয়ে 32কে কাটলে 4, 4 দিয়ে 48কে কাটলে 12। তাহলে সুতরাং x সমান 12। তাহলে কি পেলাম, 480 কিমি দূরত্বে যেতে কত সময় লাগবে, 12 ঘন্টা। তাহলে কি লিখব, অতএব 480 কিমি যেতে সময় লাগবে 12 ঘন্টা। তাহলে 2 এর 1-এরটা হলো, পারলাম বোঝাতে। চলো 2 এর 2-এরটা দেখি। সুহাসবাবুর মাসিক আয়ের 66.23% খরচ করেন। সুহাসবাবু তার মাসিক আয়ের কত পার্সেন্ট খরচ করেন সেটা বলা আছে। পার্সেন্টে কি কত, 66.23%। আবার তারপরে কি বলেছে, তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, তাহলে কত পার্সেন্ট খরচ করেন বলে আছে। আবার এদিকে মোট খরচ কত টাকা করেন সেটা বলে দেওয়া আছে। তাহলে তার মাসিক আয় কত, তাহলে সুহাসবাবুর মাসিক আয় বের করতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আবার খরচটাই দেওয়া আছে। তাহলে এর থেকে পাচ্ছি কি, সুহাসবাবুর 66.23% আয় সমান হচ্ছে 3,250 টাকা। আর সুহাসবাবুর মোট আয়টা কত, 100%। তাহলে 66.23% আয় সমান যদি 3,250 হয়, তাহলে 100% আয় সমান কত সেটা বের করব। তাহলে এখানে কোনো বাধ্যবাধকতা কিছু নেই, এটা আমরা ঐকিক নিয়মেই করে ফেলতে পারি। তাহলে সুহাসবাবুর আয়ের 66.23%, বা পূর্ণ সংখ্যাটা যদি ভাঙি কত পাবো, 200/3। তাহলে 200/3% সমান কত টাকা খরচ করেন বলা আছে, 3,250 টাকা। তাহলে 66.23% বা 200/3% সমান হচ্ছে 3,250 টাকা। তাহলে এরপরে অতএব সুহাসবাবুর আয়ের 1% সমান কী হবে, কম হবে। 200/3% সমান 3,250 টাকা। 1% আয় হলে সেটা কম হবে, তাহলে কম হলে ভাগ করব 3,250। এখানে ভাগে কত লিখতে হবে, 200/3। তাহলে এটা উল্টে গুণ করে দেব, 3টা উপরে যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে ভাগের জায়গায় উল্টে গুণ করে দেব। 3টা উপরে 200টা নিচে, তাহলে এত টাকা। এবার আয়ের 100%, মোট আয়টা হচ্ছে 100%। তাহলে 100% আয় সমান কত বের করবো। তাহলে সুহাসবাবুর আয়ের 100% সমান 3,250 গুণিত 3, আর 100% আয় মানে আয়টা বেশি হবে, তাহলে গুণিত 100/200, এত টাকা। এবার এটা কাটাকাটি করব।
তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, আর 2 দিয়ে 3250কে কাটবো। 2 দিয়ে 3250কে কাটলে কত হবে? 1625। এর অর্ধেক হবে, তাহলে 3250 ছিল, এটা হবে 1625। অসুবিধা হলে 2 দিয়ে ভাগ করে লিখব, 2 দিয়ে ভাগ করলে দেখব 1625 হচ্ছে। এবার দেখতে পাচ্ছি কি নিচে 1 চলে এসছে আর উপরে 1625 গুণিত 3 আছে, তাহলে এই দুটো গুণ করে লিখব। গুণ করলে কত হবে? 3 5 15 5, হাতে 1, 3 2 6 1 7, 3 6 18 8, হাতে 1, 3 1 3 আর 1 4, তাহলে 4875 টাকা। তাহলে কি পেলাম? সুহাসবাবুর আয়ের 100% বা মোট আয় সমান কত? 4875 টাকা। তাহলে উত্তর লিখে দেবো, অতএব তার মাসিক আয় 4875 টাকা। পারলাম বোঝাতে দুয়েরটা? চলো এগিয়ে যাই, তিনেরটা দেখি। একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। তাহলে বাসটির দৈর্ঘ্য কত? দেখো এখানে লাল রং সবুজ রং করা আছে এবং কিছুটা বাকি বলা আছে কত? 14 মিটার। তাহলে এটা আছে কি মিটারে, আর লাল রং আর সবুজ রং যেটা করা আছে সেটা বলা আছে অংশে। তাহলে আগে কী বের করব? মোট কত অংশে রং করা হয়েছে সেটা বের করি। তাহলে বাসটিতে মোট রং করা হয়েছে সমান দেখো লাল রং করা হয়েছে কত অংশে? 1/3 অংশে, আর সবুজ রং করা হয়েছে 1/5 অংশে। তাহলে মোট রং কতটা অংশে করা হয়েছে কী করে পাবো? এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 1/3 যোগ 1/5, এত অংশে মোট রং করা হয়েছে। তাহলে 3 আর 5 লসাগু 15, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 1 5, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 আর 1 গুণ করলে 3। তাহলে এত অংশে সমান 5 আর 3 8, তাহলে 8/15 অংশে। তাহলে মোট রং করা হয়েছে কত অংশে? 8/15 অংশে। এবার কি বের করবো? এরপর বলেছে এবং বাকি 14 মিটারে হলুদ রং করা হয়েছে। তাহলে বাকি যে বাসটা রইলো সেই বাসটাতে হলুদ রং করা হয়েছে। তাহলে হলুদ রং কতটাতে করা হয়েছে, কত মিটারে করা হয়েছে সেটা বলে দেওয়া আছে। তাহলে আমরা আগে কত অংশে হলুদ রং করা হয়েছে সেটা বের করি। তাহলে কি লিখব? অতএব হলুদ রং করা হয়েছে সমান, তাহলে বাকি অংশ বা বাকি বাসটাতে হলুদ রং করা হয়েছে। কি করে পাবো হলুদ রং কতটাতে করা হয়েছে? তাহলে মোট অংশটা এখানে বলা নেই, মোট অংশটাকে ধরে নিতে হবে 1। তাহলে বাসটির মোট অংশ বা সম্পূর্ণ অংশ সমান 1। তাহলে হলুদ রং করা হয়েছে কতটা অংশে সেটা বের করার জন্য 1 থেকে বিয়োগ করব কাকে? মোট যতটা অংশে রং করা হয়েছে। তাহলে 1 বিয়োগ রং করা হয়েছে মোট কতটা অংশে? 8/15 অংশে। তাহলে 1 বিয়োগ 8/15 অংশে সমান, বিয়োগটা করব, বিয়োগ করলে কত হবে? লসাগু হবে 15, 15 1 15 বিয়োগ 8 এত অংশে সমান 7/15 অংশে। তাহলে কি পেলাম? হলুদ রং করা হয়েছে কত অংশে? 7/15 অংশে। এবার দেখো হলুদ রং কতটাতে করা হয়েছে সেটা বলা আছে। তাহলে আমরা এই প্রশ্নের শর্ত অনুযায়ী অংশটা বের করলাম। হলুদ রং করা হয়েছে কত অংশে? 7/15 অংশে। আবার প্রশ্নেই বলে দেওয়া আছে হলুদ রং করা হয়েছে 14 মিটারে। তাহলে এই দুটো কী হবে? সমান হবে। তাহলে কি করব? তাহলে অতএব শর্তানুসারে 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে অতএব শর্তানুসারে 7/15 বা 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে 7/15 অংশ যদি 14 মিটার হয়, এক অংশ সমান কত হবে? বের করে নিই। বা এক অংশ সমান 14 গুণিত এই যে এরকম অংশ আর মিটার যদি পেয়ে যাই, 7/15 অংশ সমান এত মিটার পেয়ে গেছি। তাহলে এই এক অংশটা বের করার জন্য কি করতে হবে? এখানে যে অংশটা ছিল সেটা ডান দিকে এনে উল্টে গুণ করব। তাহলে এক অংশ সমান হবে কি? 15/7। এদিকে ছিল 7/15, এটা এই পাশে এসে উল্টে গুণ হবে। তাহলে 14 গুণিত 15/7 মিটার। 7 দিয়ে 14কে কাটলে 2, 15 দুগুণে 30, তাহলে 30 মিটার। তাহলে কি পেলাম? বাসটির এক অংশ সমান 30 মিটার পেলাম। তার মানে সম্পূর্ণ বাসটি কত? সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এটাই চেয়েছিল আমাদের। তাহলে 1-এর 2টা হয়ে গেল, 2 নয় 3 হলো। চলো 4-এরটা দেখি।
রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখাও যে কে বেশি অঙ্ক সঠিক করেছে। তাহলে প্রথমে আগে দেখে নিই রীতার ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে অনুপাতটা বের করব। তাহলে রীতার ক্ষেত্রে কি কি বলা আছে এখানে? সঠিক অঙ্ক 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে। তাহলে দুটো বিষয় হচ্ছে কি, সঠিক অঙ্ক আর মোট অঙ্ক। তাহলে রীতার ক্ষেত্রে সঠিক অঙ্ক ইস টু মোট অঙ্ক সমান কত হবে? দেখো কটা অঙ্ক সঠিক করেছে, 100টির মধ্যে 60টি। তাহলে সঠিক অঙ্কটা আগে লিখেছি, সঠিক অঙ্ক হচ্ছে 60, সেটা আগে লিখব। অনুপাত মোট অঙ্ক হচ্ছে 100, তাহলে অনুপাতটা হবে 60 অনুপাত 100। এবার এটা লঘিষ্ঠ আকারে যদি আনি তাহলে কি হবে? উপর নিচ করে কাটাকাটি করে নিই, 60/100। তাহলে এখানে একটা শূন্য কাটলাম, আর 6 আর 10কে 2 দিয়ে কাটা যাবে, 2 3 6, 2 5 10, তাহলে সমান কত হচ্ছে? 3/5। তাহলে এক্ষেত্রে অনুপাতটা কত পেলাম? 3/5, 3:5 বা 3/5। এবার আরেকজন কার কথা বলা আছে? বিনয়। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তাহলে বের করি বিনয়ের ক্ষেত্রে। বিনয়ের ক্ষেত্রে সঠিক অঙ্ক ইস টু মোট অঙ্ক দেখো বিনয় কটার মধ্যে? 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তাহলে প্রথমে সঠিক অঙ্ক লিখেছি, তাহলে সঠিক অঙ্ক লিখবো 50, আর মোট অঙ্ক হচ্ছে 80। তাহলে 50:80। এবার এটাকে ভগ্নাংশে নিয়ে চলে আসি। তাহলে 50/80 কাটাকাটি করলে 0 কেটে দিলাম, তাহলে 5/8। তাহলে এখানে ভগ্নাংশটা এখানে এসছে কত? 3/5, আর এখানে 5/8। এবার এই দুটোর মধ্যে ছোট বড় বের করব, কোনটা ছোট কোনটা বড় দেখব। তাহলে ছোট বড় দেখার জন্য কি করতে হবে? হরটা সমান করতে হবে, সাধারণ হর বিশিষ্ট বা সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে দুটোকে। তাহলে প্রথমটার ক্ষেত্রে হর আছে 5, দ্বিতীয়টার ক্ষেত্রে হর আছে কত? 8। তাহলে যদি সমান করতে চাই তাহলে কি করতে হবে? দ্বিতীয় ভগ্নাংশটাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর প্রথম ভগ্নাংশটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে তাই যদি করি তাহলে কত হবে? এটাকে 8 দিয়ে গুণ করলে 3 8 24, আর নিচে আসবে 5 8 40, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 5 5 25, আর এখানে হবে 5 8 40। তাহলে দেখো এখন হর কত পেয়েছি? দুটোর ক্ষেত্রে 40। এবারে দেখো লব, প্রথম ক্ষেত্রে অর্থাৎ রীতার ক্ষেত্রে লব এসছে কত? 24, আর বিনয়ের ক্ষেত্রে লব এসছে 25। তাহলে এখন আমরা মোট অঙ্ক যদি 40টা ধরে নিই, রীতা কটা অঙ্ক সঠিক করেছে? রীতা 24টা অঙ্ক সঠিক করেছে, আর বিনয় 25টা অঙ্ক সঠিক করেছে। তাহলে কে বেশি অঙ্ক সঠিক করেছে? দ্বিতীয়জন অর্থাৎ বিনয়। তাহলে কি লিখব? অতএব বিনয় বেশি অঙ্ক সঠিক করেছে। আমাদের প্রশ্ন ছিল অনুপাতে প্রকাশ করে দেখাও কে বেশি অঙ্ক সঠিক করেছে। তাহলে লিখব অতএব বিনয় বেশি অঙ্ক সঠিক করেছে। পারলাম বোঝাতে? তাহলে 1 থেকে 4টা হলো, এবার শুরু করব 1 5। চলো 1 5 অঙ্কটা পড়ি। এবিসি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট চাঁদা কত টাকা উঠেছে সেটা দেওয়া আছে। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তাহলে এরকম ক্ষেত্রে যদি যতজন সদস্য তত টাকা চাঁদা দিত, তাহলে সেক্ষেত্রে কী করতাম? শুধুমাত্র বর্গমূল করতাম, করলেই সদস্য সংখ্যা বেরিয়ে যেত। কিন্তু এখানে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে মোট টাকাটাকে 5 দিয়ে ভাগ করে বর্গমূল করতে হবে, দিলে পেয়ে যাব সদস্য সংখ্যা। তাহলে কী লিখব? অতএব এবিসি ক্লাবের সদস্য সংখ্যা সমান এবিসি ক্লাবের সদস্য সংখ্যা সমান √, মোট যত টাকা চাঁদা উঠেছে লিখি,
515205 এই টাকাটা মোট চাঁদা উঠেছে। আর কি প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে, মোট টাকাটাকে 5 দিয়ে ভাগ করে বর্গমূল করব। তাহলে লিখলাম √ মোট টাকা বাই 5। তাহলে এবারে 5 দিয়ে মোট টাকাটাকে কাটাকাটি করব বা ভাগ করে লিখব। দেখো এখানে এই ভাগটা করবার সময় খুব সতর্ক থাকতে হবে। এই ভাগটাই অনেকের ক্ষেত্রেই এই ভাগটা ভুল হয়ে যায়। ভাগটা একটু বিশেষ ধরনের ভাগ আছে, ভালো করে খেয়াল করবে। দেখো এখানে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে প্রথমে 5 × 5 যাবে, তারপরে কত থাকছে 1। তাহলে এখানে 1 থাকছে, এই 1-এর মধ্যে বার যাবে কি? এই 1-এর মধ্যে বার যাবে না। তাহলে তখন দুটো সংখ্যা একসাথে নিতে হবে। দুটো সংখ্যা যেহেতু একসাথে নিতে হচ্ছে, তাহলে এখানে আগে একটা শূন্য দেব। শূন্য দিলে কত হবে? দুটো সংখ্যা নিলে 15 হচ্ছে। তাহলে 5 × 3 = 15। তারপরে দেখো আবার যদি নামাই 2 পাচ্ছি, তাহলে এখানে 2 হলে বার যাবে, এখানে 2 হলেও বার যাচ্ছে না। তাহলে আবার একটা শূন্য, তাহলে শূন্য দিলে দুটো সংখ্যা নিলে তখন কত পাচ্ছি? 20। তাহলে 5 দিয়ে 20কে কাটলে 4, আর 5 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 1। তাহলে কত হলো? 103,041। তাহলে এটা হচ্ছে, এবার এটার বর্গমূল করতে হবে। তাহলে এটার বর্গমূল যদি করি, বর্গমূলটা করে নিই। 10341 বর্গমূল করলে ডান দিক থেকে দুটো দুটো করে দাগ দেব। তাহলে প্রথমে এখানে কত থাকছে? শুধু 1 থাকছে। তাহলে 1-এর মধ্যে 1 × 1 = 1, এখানে 03 নামবে। আর এখানে 1কে 2 দিয়ে গুণ করে কত লিখব? 2। 1কে 2 দিয়ে গুণ করলে 2 লিখলাম। এখানে কত নামিয়েছি? 03 আছে। তাহলে এখানে যদি 1ও দিই, এখানে 21 হচ্ছে, এখানে আছে 3, তাহলে বেশি হচ্ছে, যাবে না। তাহলে কি করব? এখানেও শূন্য বসাবো, এখানেও শূন্য বসাবো, দিয়ে পরের সংখ্যাটাও নামাবো। তাহলে 41 নামলো। এবার কত দিয়ে যাবে? শেষে 1 আছে, 1 থাকলে বর্গমূল হয় 1 দিয়ে মিলবে, না হলে 9 দিয়ে মিলবে। তাহলে এখানে আমরা 9 দিয়ে দেখি। এখানে যদি 9 বসায় কত হবে? 209। তাকে যদি 9 দিয়ে গুণ করি, 9 9 81, 9 9 81, 1 হাতে 8। তাহলে 9 9 81, 1 হাতে 8, 9 0 0 হাতের 8 বসছে, 9 × 2 = 18। বর্গমূলটা এভাবে তো হচ্ছে না। তাহলে আরেকবার এখানে এটা দেখে নিই ভাগটা। 5 × 5 0, 5 × 3 = 15, 0 5 × 4 = 20, 5 × 5 103,041, 103,041 আছে। এখানে আমি সংখ্যাটা ভুল লিখেছি। তাহলে আচ্ছা দেখো, তাহলে এবিসি ক্লাবের সদস্য সংখ্যা সমান। আচ্ছা এবার 4-এর অঙ্কটা হয়েছে, 5-এর অঙ্কটা শুরু করবো, তাই তো? তাহলে 5-এর অঙ্কটা শুরু করার জন্য দেখো অঙ্কটা পড়ি। এবিসি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15205 টাকা চাঁদা উঠেছে। ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে নম্বরটা দিই 1-এর 5। দেখো ক্লাবে যতজন সদস্য যদি তত টাকা করে চাঁদা দেয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? বর্গমূল করলেই আমরা সদস্য সংখ্যাটা পেয়ে যেতাম। কিন্তু এখানে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তাহলে মোট যত টাকা চাঁদা উঠেছে তাকে যদি 5 দিয়ে ভাগ করি, তারপরে বর্গমূল করি, তাহলে সদস্য সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে এবিসি ক্লাবের সদস্য সংখ্যা সমান কী হবে? এবিসি ক্লাবের সদস্য সংখ্যা সমান √ মোট কত টাকা চাঁদা উঠেছে? 5,15205। তাহলে একে 5 দিয়ে ভাগ করে বর্গমূল করতে হবে। তাহলে কী লিখলাম? এটা বাই 5। এবারে যদি ভাগ করি, এই ভাগটা করার সময় খুব সতর্ক থাকবে। ভাগটা 100 জনের মধ্যে 90 জনের মধ্যে এই ভাগটাই ভুল করে। তাহলে এখানে দেখো ভাগটা করবার সময় 5-একে 5 যাচ্ছে, তারপরে 1 নামছে, এখানে বিয়োগ করে কিছু পাচ্ছি না। তাহলে পাচ্ছি কত? 1। 1-এর মধ্যে 5 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য দুটো সংখ্যা একসাথে নিতে হবে। তাহলে এখানে শূন্য বসাবো। শূন্য বসালে কত হবে? 5 × 3 = 15। তারপরে দেখো আবার শুধু 2 নামছে। তাহলে 2 নামার পর 5 দিয়ে বার দিতে পারছি না, তাহলে দুটো সংখ্যা একসাথে নিতে হবে। আবার একটা শূন্য দেবো, দিয়ে 5 × 4 = 20, তারপরে 5-একে 5। তাহলে এখানে √ 103,041। তাহলে এই ক্লাবের সদস্য সংখ্যা বের করার জন্য কী করতে হবে? এবার এই সংখ্যাটা বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূলটা করে ফেলি। 103,041। তাহলে দুটো দুটো করে দাগ দাও। দুটো দুটো করে দাগ দিলে এখানে কত পাচ্ছি? প্রথমে 10 পাচ্ছি। তাহলে 10-এর মধ্যে কত যাবে? 3 দিয়ে দিলে 3 × 3 = 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1,
এবার এখানে দাগ দিলাম, দাগ দিয়ে 3কে 2 দিয়ে গুণ করে কত আসবে 6, আর এখানে নামাবো কত 3 শূন্য। এবার এখানে 2 দিয়ে যদি দিই, 2 দিয়ে দিলে 124 হবে। তাহলে এখানে 2 দিয়ে দিলে 6-এর পরে 2 বসবে 62, তাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দিই, এরপরে যদি 3 দিই বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 124। বিয়োগটা করি, 4 আছে 10, 6 হলে 1 এখানে আসছে, 3 3 মিলে গেলে 0, তাহলে 130 থেকে 124 বিয়োগ করলে 6, এদিক থেকে 41টা নামাবো। আর এখানে কত আছে 32, 32কে 2 দিয়ে গুণ করলে কত হবে 64, 32কে 2 দিয়ে গুণ করলে 64। এবার দেখতে পাচ্ছি কি এখানে আছে 641, তাহলে 64 পরে যদি 1 বসাই তাহলে 641 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 বসাবো, এখানেও 1 বসাবো, তাহলে হয়ে যাবে কত 641। তাহলে বর্গমূল কত হলো 321। তাহলে ক্লাবের সদস্য সংখ্যাটা কত হবে 321। এখানে এটা প্রথম থেকেই এককটা লিখবো জন। তাহলে এবিসি ক্লাবের সদস্য সংখ্যা কত হলো 321 জন। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। দেখো 3-এর 1 বলছে যাচাই করে দেখাও এই দুটো অসমান হবে। তাহলে দুটোর মান আমরা দুপাশে বের করি, দিলেই সমান হচ্ছে না অসমান হচ্ছে দেখতে পাবো। তাহলে প্রথমে আছে কি -70 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 7 ভাজিত -5, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করি। এটা হচ্ছে একটা। আরেকটা কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে -70 ভাজিত 7 যোগ -70 ভাজিত -5, এটা দেওয়া আছে। তাহলে দুপাশে দুটো রাশি দেওয়া আছে, দুটো অসমান সেটা দেখাতে বলছে। তাহলে দুটো রাশি সমান মানটা কত আসছে আমরা বের করব, দিলেই সমান আসছে না অসমান আসছে পেয়ে যাব। তাহলে এখানে দেখো এটা বাইরে আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে সেটা আগে করি। তাহলে এখানে -70 ভাজিত, এখানে এই দুটোকে যদি ভাগ করি কত হবে 7, 7 যোগ -5 আছে, সরি এখানটা ভাগ নেই, এখানে যোগ আছে। তাহলে এখানে আছে 7 যোগ -5। তাহলে এখানে এই যোগটা যদি করি, যোগটা করলে কি পাবো, দেখো দুটোতে আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর বড় সংখ্যার সঙ্গে যা চিহ্ন আছে সেই চিহ্নটা বসাবো। তাহলে বড় সংখ্যার সঙ্গে আছে প্লাস চিহ্ন, তাহলে এখানে পেলাম +2, এই দুটোকে যোগ করলে পেলাম +2। ঠিক আছে, এবার -70কে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। -70কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো -35, 70কে 2 দিয়ে ভাগ করলে হয় 35, আর চিহ্নটা এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে হবে মাইনাস। তাহলে এটা সমান কত পেলাম -35। দেখি এটা সমান কত পাই, দেখো -70 ভাজিত 7, তাহলে -70কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো -10, মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো, আর এখানে -70কে -5 দিয়ে ভাগ করব। তাহলে -70কে -5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে 70কে ভাগ করলে হয় 14, আর চিহ্নটা কি হবে, চিহ্নটা এখানেও মাইনাস আছে এটাও মাইনাস আছে, তাহলে দুটোতেই মাইনাস আছে, মাইনাস মাইনাসে হবে প্লাস। তাহলে কি পেলাম -14 -10 প্লাস 14, এটা ভাগ করে প্রথমটাকে ভাগ করে পেলাম -10, দ্বিতীয়টা ভাগ করে পেলাম কত 14। তাহলে এখানে দুটো সংখ্যা পেয়েছি, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ করব। তাহলে দেখব দুটোতে একই চিহ্ন না আলাদা চিহ্ন, দুটোতে চিহ্ন আলাদা আছে, তাহলে আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। 14 থেকে 10 বিয়োগ করলে কত হবে 4, তাহলে এখানে পেলাম কত 4। তাহলে প্রথমটা সমান পাচ্ছি কত -35, দ্বিতীয়টা সমান পাচ্ছি +4। তাহলে কি হবে, এখানে যাচাই করে দেখাতে বলেছিল, তাহলে কি লিখব, অতএব এটা অসমান, এটা ব্র্যাকেটে লিখব প্রমাণিত। অঙ্কটা যেমন আছে সেরকমই লিখব, যেটা দেওয়া আছে পুরোটা সেরকমই লিখব, লিখে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। পারলাম বোঝাতে? তাহলে 3-এর 1 হলো। চলো 3-এর 2-এরটা দেখি কি বলছে। 3-এর 2 সরল দেওয়া আছে, একটা সরল করতে বলছে, তাহলে সরলটা তুলে ফেলি। 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12। তাহলে এটা সরল করতে হলে কী করব, দেখো এখানে মৌলিক সংখ্যাগুলো মৌলিক আছে না যৌগিক আছে দেখব। যৌগিক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যায় ভেঙে নেব। তাহলে এখানে 6টা আছে যৌগিক সংখ্যা, তো
তাহলে 6কে যদি মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করে নিই কত পাবো? 3 গুণিত 2। তাহলে 3 গুণিত 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12। তাহলে এবার এখানে এটাকে ভেঙে লিখলে কী পাবো? এই যে 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 4 আছে, এটার পাওয়ারটা দুটোর ক্ষেত্রে আলাদা করে লিখে, তাহলে এখানে 3-এর পাওয়ার কত হবে? 3-এর পাওয়ার হবে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, আর নিচে কী হবে? নিচে যা ছিল 3 টু দি পাওয়ার 12। তাহলে 6কে ভাঙলাম 3 গুণিত 2-এ, তাহলে 3 গুণিত 2 হোল টু দি পাওয়ার 4 ছিল। এবার এটাকে আলাদা আলাদা করে লিখলাম, দুটোর পাওয়ার আলাদা করে লিখলাম, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আর ইন্টু 3 টু দি পাওয়ার 8 যেটা ছিল সেটাই, আর নিচে 3 টু দি পাওয়ার 12 যেটা ছিল সেটাই। এবার কি হবে? এবার উপরে দেখো দু জায়গায় 3 আছে দেখতে পাচ্ছি, তাহলে 3-এর পাওয়ারগুলো যোগ করব, আর একেবারে আবার 3 নিচে আছে, তাহলে এটাকে মানে ভাগে আছে, তাহলে একবারে ওই পাওয়ারটা বিয়োগ করব। তাহলে এখানে আছে কি কি? 3 আর 2, সংখ্যা আছে 3 আর 2, তাহলে 3 লিখলাম। 3-এর পাওয়ার উপরে আছে 4 আর 8, তাহলে 4 প্লাস 8 আর নিচে আছে 12, তাহলে এই 8 প্লাস 8 আর 4টা যোগ হবে, আর 12টা বিয়োগ হবে, যেহেতু 3 টু দি পাওয়ার 12টা ভাগে আছে। পারলাম বোঝাতে? তাহলে দুটো সংখ্যা ছিল, একটা 3, 3-এর 3 লিখলাম, তারপরে 3-এর পাওয়ারগুলো উপরের পাওয়ারগুলো যোগের আকারে লিখলাম, নিচেরটা বিয়োগ আকারে, গুণিত আরেকটা সংখ্যা কি আছে? 2, 2-এর পাওয়ার কত আছে? 4, এটা একটাই আছে আর কিছু নেই, তাহলে এটাই থাকবে। এবার এখানে 3-এর পাওয়ারটা কী হচ্ছে দেখো, 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 যোগ করলে পাচ্ছি 12, তার থেকে 12 বিয়োগ করলে 0, তাহলে 3-এর পাওয়ার কত হয়ে যাবে? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এবারে 3 টু দি পাওয়ার 0 সমান কত? 1, আর 2 টু দি পাওয়ার 4 সমান কত হবে? 16, তাহলে 16 আর 1-এ গুণ করলে কত হবে? 16। তাহলে সরল ফল সমান কত হবে? উত্তর সরল ফল সমান 16। পারলাম বোঝাতে? তাহলে 3-এর 2 হয়ে গেল, এবারে 3-এর 3 করব। এগিয়ে যাই। 3-এর 3 কী বলছে? -11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y - 5z পাবো? তাহলে মনে করো প্রশ্নটা এরকম, 20 থেকে কত বিয়োগ করলে 5 পাবো? 20 থেকে কিছু একটা বিয়োগ করা হচ্ছে, 20 থেকে কিছু একটা বিয়োগ করে কত পাচ্ছি? 5। ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রশ্নটা যেরকম দেওয়া ছিল সেই আকারে আমরা শুধুমাত্র দুটো সংখ্যা নিয়ে সেই প্রশ্নটার মতন একটা প্রশ্ন নিজেরা ঠিক করলাম। দেখো এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো, তাহলে আমরা কী করলাম? 20 থেকে কত বিয়োগ করলে 5 পাবো, তার মানে আমাদের এইখানের এই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা পাবো 20 থেকে 5 বিয়োগ করে, তাই তো? 20 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 15। তাহলে 20 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে 5 পাচ্ছি। তাহলে এই প্রশ্নটার আকারে এবারে এই প্রশ্নটা থেকে তাহলে তার মানে কী করতে হবে? এখানে উত্তরটা বের করার জন্য প্রথমটা থেকে এই দ্বিতীয়টাকে বিয়োগ করতে হবে, মানে একটা সংখ্যা যেটা দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে ওই সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করব, তাই তো? এখানে একটা সংখ্যা ধরে নিয়েছিলাম আর বিয়োগফল ধরে নিয়েছিলাম, তাহলে একটা সংখ্যাটা থেকে বিয়োগফলটাকে বিয়োগ করলে অপর সংখ্যাটা পেলাম। এখানেও তাই অপর সংখ্যাটা বের করতে হবে, তাহলে ওই একটা সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করব। তাহলে জিজ্ঞাসা করছে কত বিয়োগ করতে হবে, তাহলে কী লিখবো? অতএব বিয়োগ করতে হবে সমান তাহলে বিয়োগ করতে হবে কত? প্রথম সংখ্যাটা আগে লিখি, কী ছিল সংখ্যাটা? -11x - 7y -11x - 7y - 9z, এর থেকে বিয়োগ করব যেটা বিয়োগফল বলা আছে। কত বলা আছে? -7x + 3y - 5z। এবার বিয়োগটা করে ফেলে, তাহলে -11x - 7y - 9z, মাইনাসে মাইনাসে +7x, প্লাসে মাইনাসে -3y, মাইনাসে মাইনাসে +5z। তাহলে এবার সদৃশ পদগুলো যোগ বিয়োগ করব। তাহলে দেখো সদৃশ পদ, এখানে -11x আছে, এখানে আছে 7x, তাহলে দুটোতে আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। -11 থেকে 7 গেলে কত হবে? 4,
আর বড় সংখ্যার সঙ্গে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস থাকবে আর সঙ্গে এক্স ছিল সেটা লিখব। এবারে ওয়াইটা সদৃশ্য পদ ওয়াই আছে, তাহলে এখানে আছে 7y -7y, ওখানে -3y, তাহলে দুটোতে একই চিহ্ন আছে, যোগ করব। তাহলে যোগ করলে 7 আর 3 কত হবে 10, সঙ্গে ওয়াই লিখব। আর দুটোর আগেই যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হবে। আরেকটা পদ হচ্ছে জেড, তাহলে দুটোর সঙ্গে জেড আছে, তাহলে এরা সদৃশ্য পদ। এই দুটো দেখো দুটোতে চিহ্ন একই আছে না আলাদা আছে, প্রথমটাতে মাইনাস আছে পরেরটাতে প্লাস আছে, তাহলে আলাদা চিহ্ন আছে, দুটো বিয়োগ করব। 9 থেকে 5 বিয়োগ করলে 4, সঙ্গে জেড আছে লিখব। বড় সংখ্যাটার সঙ্গে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দেব। তাহলে কি পেলাম, তাহলে উত্তরটা কী লিখব, -11x -7y -9z থেকে -4x -10y -4z বিয়োগ করলে আবার এই -7x + 3y -5z পাবো। এখানে লাইনটা যেমনভাবে দেওয়া আছে এই কতর জায়গাতে এই উত্তরটা বসিয়ে লাইনটা আবার লিখে দেবো উত্তরে। বোঝা গেল? চলো পরেরটা দেখি। এখানে একটা ভাগ দেওয়া আছে, তাহলে অঙ্কটা লিখে নিই। তাহলে 3 × 4 -3STU -3STU ইউ স্কোয়ার আছে প্লাস 6A² প্লাস 6A²TU স্কোয়ার মাইনাস 9S³ স্কোয়ার S³ স্কোয়ার ইউ এর কিউব ইউ কিউব। একে ভাগ করতে হবে কত দিয়ে, -3STU দিয়ে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা প্রদত্ত আছে এবং একে ভাগ করতে হবে -3STU দিয়ে। তাহলে যেটাকে ভাগ করতে হবে সেটা আগে লিখেছি, আর যা দিয়ে ভাগ করতে হবে সেটা দাগ দিয়ে কোথায় লিখব, নিচে। তাহলে -3STU -3STU। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগটা করার জন্য কি করব, এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখব, প্রত্যেকটার নিচে 3STU লিখব। তাহলে -3STU এর স্কোয়ার বাই -3STU। এরপরে দেখো দুটোতে এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন সবাই লিখেছি। এবার এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে এটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে চিহ্ন একটাই করে নিচ্ছি। আচ্ছা এটার ক্ষেত্রেও চিহ্নগুলো মাইনাস ছিল, দুটোতেই মাইনাস আছে, তাহলে আমি মাইনাস আকারে লিখেছি, মাইনাস না করে প্রত্যেকটাতে একটাই চিহ্ন নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে এই মাইনাস আর এই মাইনাসে কী হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে চিহ্নটা প্লাস করে দেবো, মানে কোনো চিহ্ন দেব না। তাহলে এখানে কি থাকছে, 3STU স্কোয়ার বাই 3STU। এরপরে এখানে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে চিহ্নটা একটাই দিলাম, এই মাইনাস চিহ্নটাই শুধু দেব। উপরে কি লিখব, 6A²TU স্কোয়ার, আর নিচে লিখব 3STU। নিচে আর মাইনাস চিহ্নটা দিচ্ছি না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস করেছি। এখানে কি প্রথমটার ক্ষেত্রে কী হয়েছিল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। এবার আবার এটার ক্ষেত্রে দেখো, এটার আগে মাইনাস চিহ্ন আছে আর নিচে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, তাহলে চিহ্নটা প্লাস করব। উপরে আছে 9S³ স্কোয়ার ইউ কিউব, আর নিচে 3STU। তাহলে এখানে তিনটে পদ ছিল, প্রত্যেকটার নিচে আলাদা আলাদা করে 3STU মানে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা লিখলাম। এবার কাটাকাটি করব। দেখো এখানে 3 3 কেটে যাবে, SS কেটে যাবে, TT কেটে যাবে, আর ইউ দিয়ে ইউ স্কোয়ারকে কাটলে এখানে পড়ে থাকবে ইউ। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি পড়ে রইল, ইউ। তাহলে এখানে সমান কি পেলাম, ইউ। এবার এখানে দেখো 3 দিয়ে 6কে কাটলে 2, এস দিয়ে স্কোয়ারকে কাটলে এস পড়ে থাকবে, টি আর টি কেটে গেল, আর ইউ দিয়ে ইউ স্কোয়ারকে কাটলে একটা ইউ পড়ে থাকবে। তাহলে নিচের সব কিছু কেটে গেছে, উপরে কি পড়ে থাকলো, -2SU। পারলাম বোঝাতে? চলো এবার এটা কাটাকাটি করি। এখানে 3 দিয়ে 9কে কাটলে 3 হবে, এস দিয়ে S³ কাটলে S স্কোয়ার, টি দিয়ে টি স্কোয়ারকে কাটলে টি, আর ইউ দিয়ে ইউ কিউবকে কাটলে ইউ স্কোয়ার। তাহলে এখানে কি পড়ে থাকছে, চিহ্নটা হবে +3A²TU স্কোয়ার। তাহলে ভাগফল কি পেলাম, উত্তর লিখব, অতএব নির্ণয় ভাগফল সমান
ইউ মাইনাস 2su প্লাস 3 স্কোয়ার tu স্কোয়ার। পারলাম বোঝাতে? তাহলে 3 এর 4 হলো, 3 এর শেষ অঙ্ক, 3 এর 5টা করে ফেলে। একটা গুণ দেওয়া আছে, তাহলে গুণটা তুলি এখানে। 3 এর 5 মাইনাস 18/5 মাইনাস 18/5 এক্স স্কোয়ার জেড ইন্টু মাইনাস 25/6 এক্স জেড স্কোয়ার ওয়াই এক্স জেড স্কোয়ার ওয়াই। তাহলে এবার এই দুটো দেওয়া আছে, এটাও ব্র্যাকেট দেওয়া ছিল, ব্র্যাকেটটা দিই। এই দুটো কী করতে বলেছে? গুণ করতে বলেছে। তাহলে সংখ্যাগুলো আগে লিখে ফেলি একটা ব্র্যাকেটে, বা দুটো ব্র্যাকেটেই লিখতে পারি। তাহলে মাইনাস 18/5 একে গুণ করতে হবে কত দিয়ে? মাইনাস 25/6। তাহলে সংখ্যাগুলো লিখলাম। এবারে গুণ চিহ্ন দিয়ে কী লিখব? দেখো এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে এক্সটা কী হবে? কিউব হবে এক্সের পাওয়ারটা। এখানে 2, এখানে আছে 1, তাহলে 2 আর 1 3। তারপরে জেড, এখানে আছে জেড, এখানে আছে জেড স্কোয়ার, তাহলে জেডের পাওয়ার কত হবে? এখানে 1, ওখানে 2, তাহলে 3 হবে। গুণের সময় পাওয়ারগুলো যোগ করব, তাহলে যোগ করছে, তাহলে জেড কিউব। আর এখানে ওয়াই নেই, এখানে ওয়াই আছে, তাহলে এখানে শুধু ওয়াই আছে, ওয়াইটা লিখে দেবো। এবার এই সংখ্যা দুটোর মধ্যে কাটাকাটি করে দেখব কি পড়ে থাকছে। তাহলে 6 দিয়ে যদি 18কে কাটি 3, আর 5 দিয়ে 25কে কাটলে 5। তাহলে এখন নিচে কত আছে? দুটোরই নিচে 1 হয়ে গেছে, তাহলে আর কাটাকাটি করার কিছু নেই। এবারে কি করব? এই সংখ্যা দুটোকে গুণ করব। 3 5 গুণ করলে কত হবে? 15। চিহ্নটা দেখো, এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস আছে, তাহলে চিহ্নটা হয়ে যাবে কি? মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে প্লাস হলে কিছু লিখবো না, আর সঙ্গে কি ছিল? এক্স কিউব জেড কিউব ওয়াই ছিল, ওটা লিখে দেবো। তাহলে 15 এক্স কিউব জেড কিউব ওয়াই। তাহলে এখানে গুণফলটা কত হলো? 15 এক্স কিউব জেড কিউব ওয়াই। পারলাম বোঝাতে? তাহলে 3-এর দাগ কমপ্লিট হয়ে গেল। চলো 4-এর দাগ দেখি। স্কেল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। স্কেল ও পেন্সিলের সাহায্যে 105 ডিগ্রি কোণ। তাহলে 105 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করতে হবে? আগে 90 ডিগ্রি এঁকে নেব। 90 ডিগ্রি এঁকে নিয়ে 90 আর 120-র মাঝটাকে যদি অর্ধেক করি, তাহলে সেখানে পাবো কত? 15 ডিগ্রি কোণ পাবো। দিলে 90 প্লাস 15 হয়ে যাবে 105। তাহলে প্রথমে 90 ডিগ্রি কোণটা এঁকে নিই। তাহলে 90 ডিগ্রি কোণ স্কেল এবং কম্পাসের সাহায্যে আমরা অনেকবারই দেখেছি, অনেকগুলো সেটেই ছিল, করেছি। করার জন্য প্রথমে কী করতে হবে? যে কোনো একটা দাগ দেব, যে কোনো দাগ দিয়ে, আমি এখানে হাতে দেখিয়ে দিচ্ছি, তোমরা কম্পাসে আঁকবে, হাতে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথমে যে কোনো দাগ, তারপরে এখানে একটা নাম দিয়ে দিই বি, এখানে দিলাম সি, এখানে তীর চিহ্ন দেবে। এবার বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। মনে করো বৃত্তচাপটা এখানে ছেদ করলো, এই বিসি সরলরেখাকে এই জায়গাটা ছেদ করলো। এবার কি করতে হবে? ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে, মাপটা যেন কোনো মতেই ছোটো বড়ো না হয়, ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে একবার একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এটা হলো 60 ডিগ্রি কোণ। এবার এই বিন্দুতে বসিয়ে আবার ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে আরও একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই কোণটা কত হবে? 120। 60, এটা হলো 60, এটা 120। এবার 90 ডিগ্রি আঁকার জন্য কি করতে হবে? এই দুটো বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে বৃত্তচাপ, আবার এই বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করবে। এবার বি বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুটা যোগ করব, দিলে কোণটা কত পেলাম? 90 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে কোণটা হবে 90 ডিগ্রি। এবার 105 ডিগ্রি কোণ আঁকার জন্য কী করতে হবে? এই 90 আর 120 এর মাঝে কত ডিগ্রি কোণ আছে? 30 ডিগ্রি কোণ। তাহলে এটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে কত ডিগ্রি কোণ পাবো? 15 15 পাবো। তাহলে 90-এর সঙ্গে 15 যোগ হয়ে গেলে হয়ে যাবে 90 15 105। তাহলে এই 90 আর 120 কোণটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে? এই বিন্দুতে আর এই বিন্দুতে বসিয়ে উপরের দিকে বৃত্তচাপ আঁকবো। এখন ব্যাসার্ধটা আগের থেকে একটু ছোট করে নিতে পারি, বা সমানও রাখতে পারি, বড়ও করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু দুটো বিন্দুকে যে কেন্দ্র করে যে বৃত্তচাপগুলো আঁকবো একই ব্যাসার্ধ নিয়ে, তাহলে যা করার ছোট বড় বৃত্তচাপটা যদি একটু ছোট বড় করতে চাই করে নেবো এখনই।
নিয়ে সেই বৃত্তচাপ নিয়েই এই বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে বৃত্তচাপ, আবার এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ছোট বড় হওয়া চলবে না। তারপরে বি আর এই ছেদ বিন্দুটা যোগ করব, যোগ করলে পেয়ে যাব কত ডিগ্রি কোণ, 105 ডিগ্রি কোণ। তাহলে প্রথমে এই কোণটা ছিল 90, তার সঙ্গে এটা যোগ হলো কত 15, 90 আর 15তে 105, তাহলে এই কোণটা হলো 105 ডিগ্রি। তাহলে নিচে কি লিখে দেবো, নিচে লিখব স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণ এ বি সি সমান 105 ডিগ্রি অঙ্কন করলাম, বা লিখব স্কেল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ এ বি সি অঙ্কন করলাম। পারলাম বোঝাতে? চলো 4-এর দিকে 2-এরটা দেখি। এই সেটের শেষ অঙ্ক। স্কেলের সাহায্যে 10 সেমি মাপের একটি সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করতে বলছে। তাহলে এটা খুবই সোজা, ক্লাস 6 থেকে তোমরা করছো। তাহলে স্কেলের সাহায্যে 10 সেমি মাপ নিয়ে একটা সরলরেখা আঁকবো। সরলরেখাটার নাম কি দেবো, নাম এখানে কিছু বলা নেই, নিজেরা ইচ্ছা মতো নাম দিতে পারো। তাহলে একটি সরলরেখা আঁকলাম 10 সেমি, নাম দিলাম এ বি। এবার এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করে? তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে উপর নিচে দুপাশে দুটো বৃত্তচাপ আঁকবো। ব্যাসার্ধটা কী নেব বৃত্তচাপ আঁকার জন্য, এ বি এর অর্ধেকের বেশি। তাহলে মোটামুটি প্রায় সমানের কাছাকাছি নিয়ে নেব। তাহলে অর্ধেকের বেশি, আমরা তো অর্ধেক কোনটাই ঠিক জানা নাই, আর তার থেকে একেবারে অল্প বেশি বা অর্ধেকের থেকে সামান্য বেশি সেটা তো বোঝা অসুবিধা। তাহলে কি করব, প্রায় এর সমান বা এর থেকে একটু ছোট মাপের ব্যাসার্ধ নিয়ে নেব, নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে বৃত্তচাপ, আবার নিচের দিকেও বৃত্তচাপ আঁকবো। আবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ আঁকবো। এবার এই বৃত্তচাপদ্বয় পরস্পরকে মনে করো পি আর কিউ বিন্দুতে ছেদ করলো, তাহলে পি কিউ স্কেল দিয়ে যোগ করব। তাহলে পি কিউ স্কেল দিয়ে যোগ করলে কি হবে, এ বি সরলরেখাটা সমদ্বিখণ্ডিত হলো। কিন্তু আমাদেরকে কি করতে বলেছে, এই সরলরেখাটাকে সমান 4 ভাগে ভাগ করতে বলেছে। তাহলে মনে করো এই পি কিউ সরলরেখা এ বি সরলরেখাকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এও এবং ও বি সমান। এখানটা এখন কি হবে, এ এবং ও বি সমান হবে, অর্থাৎ এ বি সরলরেখাটা সমান দুটো ভাগে ভাগ হয়েছে, কিন্তু আমাদেরকে বলেছে সমান 4 ভাগে ভাগ করতে। তাহলে সমান 4 ভাগে ভাগ করতে এবার এই এওকে সমদ্বিখণ্ডিত করব, আবার ও বিকে সমদ্বিখণ্ডিত করব ওই একইভাবে। তাহলে এবার এ ও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে মাপটা একটু ছোট করে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এ ওর প্রায় সমান বা সমানের থেকে একটু কম বৃত্তচাপ নেব, নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে উপরে নিচে বৃত্তচাপ, আবার ও বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে নিচের দিকে বৃত্তচাপ। আবার এই ওবিকে সব বিন্দুকে সমদ্বিখণ্ডিত করার জন্য এই ও বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে নিচের দিকে বৃত্তচাপ, আবার বি বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে আর নিচের দিকে বৃত্তচাপ। তাহলে এগুলো মনে করো পরস্পর ই আর এফ বিন্দুতে ছেদ করলো, আর এই দুটো মনে করো জি এবং এইচ বিন্দুতে ছেদ করলো। এবার এই ইএফ যোগ করব আর জিএইচ যোগ করব, তাহলে সরলরেখাটা সমান 4টা ভাগে ভাগ হয়ে যাবে। দেখো 4টা 1 2 3 4 4টা ভাগে ভাগ হয়েছে, এবং স্কেল বা কাঁটা দিয়ে মেপে দেখবে যেগুলো সবগুলো সমান হয়েছে। 10 সেমি সরলরেখাটাকে 4 ভাগে ভাগ করছি, তাহলে 10কে 4 দিয়ে ভাগ করলে কত পাই, 10কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2.5। তাহলে আমাদের আঁকা সঠিক হলে দেখবে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 2.5। তাহলে এখানেও একটা কিছু নাম দিয়ে দিই, এখানে দিয়ে দাও আর, এখানে এস। তাহলে এ বি সরলরেখা নিচে কি লিখবো, এ বি সরলরেখাকে এ আর, আর ও এস, এস বি 4টি ভাগে ভাগ করলাম। পারলাম বোঝাতে? তাহলে এই সেটটা শেষ হলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের সেট নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।